আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্স হিস্টোরিক্যাল ড্রামা দেখতে খুবই ভালোবাসে। আর তাই তো আমি নতুন নতুন হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে তাদের সামনে হাজির হই। আর আজও তেমন একটি হিস্টোরিক্যাল লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি ড্রামাটি তোমাদের খুবই ভালো লাগবে। তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও তোমার ভালো লাগে, তাহলে আশা করব তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আর বেশি কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের জিনজিও নামে একটি সৈন্যের কথা বলা হয়, যে ছিল মার্শাল আর্টে প্রচণ্ড ভালো, সৎ, সাহসী এবং অর্থলোভী নয়। সে খুব দ্রুত নেইহি ভিলেজে আসছিল। এরপরেই আমাদের একজন রাজাকে দেখানো হয়, যে ডার্ক গার্ডের লিডারকে বলছিল প্রিন্সেস আবারও পালিয়ে গিয়েছে। তবে এবার সে তার সাথে অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে, যে কোনোভাবেই তাকে খুঁজে নিয়ে এসো। আর তাছাড়া সে যেহেতু মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে, অবশ্যই রাস্তায় তার কোনো বিপদ হতে পারে। এরপরেই আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যে কিছু লোকদের স্বর্ণের বার দিয়ে মারছিল আর বলছিল বাকিগুলো কই, আমাকে ফিরিয়ে দাও। এরা ছিল ডাকাত এবং ডাকাতদের সাথে কিডন্যাপ করে আনা মেয়েদেরকেও ওই মেয়েটি মুক্ত করে দেয়। এরপরেই আমাদের মূল কাহিনীতে নিয়ে যাওয়া হয়। জিনজিউ নেইহে নামে একটি গ্রামে আসে ওই গ্রামের প্রতিরক্ষা বাহিনীর লিডারের খোঁজে। সে ওইখানে থাকা একজন লোককে জিজ্ঞাসা করছিল প্রতিরক্ষা বাহিনীর লিডার কেমন। সেখানে থাকা একজন স্টোরি টেলার অনেক রংচং মিশিয়ে বলে, আমাদের গ্রামের লিডার একজন মেয়ে, যে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ঠিক তখনই পাশে থেকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, যে দুইজন চাঁদাবাজকে বলছিল আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। এই মেয়েটির নাম ছিল বাও। বাও ওই চাঁদাবাজদের পিটিয়ে পাঠ করে ফেলে, যেটা দেখে জিনজিউ মনে করে বাউই হয়তো এই গ্রামের লিডার। সে তখন দৌড়ে জিনজিউয়ের কাছে যায় এবং তাকে গ্রেটিং করে বলে, আপনাকে দেখে আমার হৃদয় চাঁদের মতো উজ্জ্বল হয়ে গিয়েছে। এবং সে বাউয়ের অনেক প্রশংসা করছিল। বাউ তখন বুঝতে পারে এই বোকা ছেলেটা তাকে লিডার মনে করছে। আর বাউ ছিল একটু দুষ্টু প্রকৃতির। সে ভাবছিল ভালোই হয় এমন বোকা একটা আশেপাশে থেকে আমাকে প্রোটেক্ট করলে। বাও তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথেই চলো। যেতে যেতে জিনজিউ বাওয়ের কাছে নিজের স্যালারির ব্যাপারে আলোচনা করছিল। বাও তখন বলে, আগে নিজের কাজটা প্রমাণ করো, তারপর না স্যালারির বিষয়। একটু পরেই দেখা যায় জিনজিউ বাওয়ের জন্য একটা জুতো নিয়ে এসেছে, কেননা বাওয়ের আগের জুতোটা ছেঁড়া ছিল। বাও তো এটা দেখে খুশি হয়ে যায় যে ছেলেটা অনেক কেয়ারিং। তখনই আমরা একটা বিষয় জানতে পারি, শুরুতেই যে প্রিন্সেসের ব্যাপারে একজন রাজা বলছিল, সেই প্রিন্সেস আর কেউ না বরং বাও। সে জু নামে একটি ছেলেকে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। বাও জিনজিউকে বলে তার জুতোটা পরিয়ে দিতে। তবে জিনজিউ যখন ওই জুতোটা পরিয়ে দিতে যায়, দেখা যায় ওই জুতোটা বাওয়ের পায়ে লাগছেই না। জিনজিউ তখন বলে, আমি তো ভাবতেই পারিনি আপনার পা এত বড়। এটা শুনে বাও জিনজিউকে জুতা দিয়ে মারে। জিনজিউ তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় তারা একটা জুয়ার আড্ডায় গিয়েছে। জুয়ার আড্ডার সামনে এসে জিনজিউ বলছিল, এটা ছেলে মানুষের জন্য একটা স্বর্গ, প্যারাডাইস। তবে এখন যেহেতু আমার মাস্টার আমার সাথে আছে, আমি তো নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতেই পারি, চলুন একবার ট্রাই করে দেখা যাক। তবে গার্ডরা তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা বলছিল কোথা থেকে গরিবরা চলে আসে জুয়া খেলতে। এরই মধ্যে সেই চাঁদাবাজ দুইজন চলে আসে। তারা সকালের মারের প্রতিশোধ নিতে এসেছিল। বাও তখন এগিয়ে আসছিল তাদের মার দিতে, কিন্তু জিনজিউ বলে, এইবার আমি সামলাচ্ছি। তবে জিনজিউ মনে মনে ভাবে, আমি আমার ভিতরের শক্তি ব্যবহার করতে পারবো না, কেননা আমার শরীরে ওয়েস্টউড টক্সিন রয়েছে। তাই তাদেরকে ট্রিক্স করে সামলাতে হবে। এবং জিনজিউ তাদের চোখে কোনো একটা ওষুধের গুঁড়া মেরে দেয়। তাদের তো চোখ জ্বলতে শুরু করে। এরই মধ্যে সেখানে তাদের আরো লোক দৌড়ে আসছিল। জিনজিউ তখন বাবার হাত ধরে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তারা পালিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে আসে। বাওয়ের তো খুবই আনন্দ লাগছিল। তবে সে জিনজিউর কপালের ঘামটা মুছিয়ে দেয়। জিনজিউ একটু থমকে যায়। বাও জিনজিউকে বলছিল, তুমি এভাবে পালিয়ে আসলে কেন? জিনজিউ তখন বলে, তাদের আরো অনেক লোক এসে গেলে তো বিপদে পড়ে যেতাম। বাও রেগে বলছিল, তোমার কি মনে হয় আমি তাদের সাথে যুদ্ধ করতে পারবো না? জিনজিউ বলে, না না মাস্টার, তেমন কিছু না, তবে এখন চলুন আগে গ্রামে ফেরা যাক। বাও মনে মনে চিন্তা করে, ও তো গ্রামে ফিরতে চাচ্ছে। না না, গ্রামে ফেরা যাবে না, তাহলে তো সে ধরা পড়ে যাবে যে সে গ্রামের লিডার না। এই কারণে সে হাই তোলার ভান করে বলে, খুবই ঘুম পাচ্ছে, আজ এখানে ঘুমিয়ে যাই, সকালবেলা ফেরা যাবে।
বাও জিনজিউকে একটি বই ছুঁড়ে দিয়ে বলে গল্প পড়ো, আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ গল্প পড়বে। বাওয়ের গল্প শুনে ঘুমানোর অভ্যাস ছিল। জিনজিউ আর কি করবে, সে তখন বাওকে গল্প পড়ে শোনাতে থাকে। তবে গল্পের মধ্যে হঠাৎ মাস্টার এবং ঘোড়ার একটা পার্ট আসে, যেটা শোনার পর বাওয়ের হঠাৎ মনে হয় সে তো মাস্টার, সে ঘোড়ায় চড়বে এবং সে জিনজিউকে ঘোড়া বানিয়ে খেলতে থাকে। পরবর্তী সিনে দেখা যায় সকালবেলা জিনজিউ বাওয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাও যখন ঘুম ভাঙে এবং সে জিনজিউকে তার কাঁধে মাথা রেখে ঘুমাতে দেখে, তার বেশ ভালো লাগছিল। সে আস্তে করে জিনজিউয়ের নাকে টাচ করে জিনজিউকে জাগিয়ে দেয় আর তারপর আবার ঘুমানোর ভান করে পড়ে থাকে। জিনজিউ যখন ঘুম ভাঙে তখনই বাও ইচ্ছা করে জিনজিউয়ের মাথার উপরে ঘুমিয়ে পড়ে যায়। বুঝতেই তো পারছেন বাও জিনজিউকে পছন্দ করতে শুরু করেছে। পরবর্তী সিনে দেখা যায় তারা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না। জিনজিউ তখন বাওকে বলে, আপনি এই গ্রামের লিডার, অথচ গ্রামে যাওয়ার রাস্তা আপনার জানা নেই। বাও তো ফেঁসে যাচ্ছে। সে তখন বলে যে আরে কে বলেছে জানা নেই, আমার অন্য কাজ আছে, এই কারণে আমি যেতে চাচ্ছি না, পরে যাব। জিনজিউ খুশি হয়ে বলে, তার মানে নতুন মিশন? বাও বলে হ্যাঁ, চলো আমার সাথে। তবে জিনজিউ কিন্তু অতটাও বোকা ছিল না। এই পর্যায়ে জিনজিউ চিন্তা করে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাও গ্রামে যাওয়ার রাস্তা চেনে না, তার মানে সে গ্রামের লিডার না। তারপরেও আমাকে টেস্ট করে দেখতে হবে। এবং এরপরেই দেখা যায় জিনজিউ তেলাপোকাকে ভয় করার নাটক করে। তখনই বাও এসে ওই তেলাপোকাটাকে আটকে দেয়। জিনজিউ তখন চিন্তা করে নিশ্চিত সে গ্রামের লিডার না, কেননা গ্রামের লিডার তেলাপোকাকে ভয় পায়। এরপরে দেখা যায় বাও বসে বসে বই পড়ছিল আর জিনজিউ চিন্তা করছিল সে যদি লিডার না হয় তাহলে কেন সে নিজেকে লিডার বলে পরিচয় দিল। এই বিষয়টা তাকে খুঁজে বের করতে হবে। এবং সে আবার ওই স্টোরি টেলারের কাছে যেতে যাচ্ছিল। তবে বাও তাকে ডেকে বলে, কোথায় যাচ্ছ? জিনজিউ তখন পেটে হাত দিয়ে বলে যে তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। জিনজিউ সেখান থেকে ছুটে চলে আসে সেই গ্রামে ওই বৃদ্ধ লোকের কাছে এবং এসে জিজ্ঞাসা করে এখানকার প্রতিরক্ষা বাহিনীর লিডার কেমন, তার সিক্রেট কোডটা কি সবাই জানে? ওই লোকটি তখন বলে, কিছুদিন আগেই ওই সিক্রেট কোড ভাইরাল হয়ে গিয়েছে, এখন ওই সিক্রেট কোড আর সিক্রেট কোড নেই। তখন সে ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে, কোনো মেয়ে যদি আমার বস হওয়ার চেষ্টা করে তার মানে ওই মেয়ে কি চিন্তা করছে? ওই বৃদ্ধ লোকটি তখন বলে, সিম্পল, সে তোমাকে বিয়ে করতে চাচ্ছে, তোমার ওয়াইফ হতে চাচ্ছে। এটা শুনে জিনজিউ সেখান থেকে দৌড় লাগায়। এরপরেই দেখা যায় জিনজিউ ঘরে বসে অনেক টেনশনে পড়ে গিয়েছিল। তবে সে ভাবছিল যদিও বাও একটু পাগলা টাইপ, তারপরেও কিউট আছে। এরপর সে চিন্তা করছিল বিয়ে করলে তাদের বিষয়টা কেমন হবে। সে একবার নিজের রূপে এবং একবার বাওয়ের রূপে অভিনয় করছিল। বাওকে চা দিলে বাও চা ছুঁড়ে ফেলে দিচ্ছে, কাঁচ টিপে দিলে ওকে থাপ্পড় মারছে। এই টাইপ বিষয়গুলো চিন্তা করে সে ভাবছিল না না, আমি বিয়ে করতে পারবো না, তাহলে আমাকে এখন এখান থেকে পালাতে হবে। এরপরেই দেখা যায় জিনজিউ তার ব্যাগ নিয়ে বের হয়ে পড়েছে পালানোর জন্য। তবে বাও দরজা খুলে বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? জিনজিউ তখন বলে, আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম। কিন্তু বাও বুঝতে পারে কোনো একটা ঝামেলা আছে, জিনজিউ তো ব্যাগ নিয়ে যাচ্ছিল। এরপরে জিনজিউ যখন আবারও ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, দেখা যায় বাও সামনেই দাঁড়িয়ে আছে। বাও তখন বলে, তুমি কি আবারও ওয়াশরুমে যাচ্ছিলে? জিনজিউ তো বেচারা ফেঁসে যায়। এরপরেই দেখা যায় বাও ঘুমাবে এবং জিনজিউকে বলে গল্প পড়ে শোনাতে। জিনজিউ তখন বাওকে গল্প পড়ে শোনাতে থাকে এবং একটু পরে দেখা যায় বাও ঘুমিয়ে পড়েছে। জিনজিউ সেখান থেকে পালানোর চিন্তা করে। তবে সে যখন বাওয়ের উপর দিয়ে খাট থেকে নামার চেষ্টা করছিল, একদম বাওয়ের উপরেই পড়ে যাচ্ছিল। তবে সে নিজেকে কোনোভাবে সামলে নেয় আর নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে সকালবেলায় দেখা যায় বাও জিনজিউয়ের রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। বাও বলে, আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। জিনজিউ বলে, মাস্টার, তেমন কিছু না, আমি তো আপনার জন্য সকালে খাবার নিতে এসেছিলাম। বাও তখন বলে, আচ্ছা খাবার নিতে যাচ্ছ ভালো কথা, তাহলে ব্যাগ নিয়ে কেন? জিনজিউয়ের আর সহ্য হচ্ছিল না, সে চিৎকার করে বলে, আমি জানতে পেরেছি তুমি নেইহি ভিলেজের লিডার না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। বাও তখন জিনজিউয়ের কলার ধরে বলে, আমি তোমাকে যেতে দিব না। এরই মধ্যে জিনজিউয়ের কাছ থেকে একটা বই পড়ে যায়। বাও ওই বইটা তুলে বলে, আচ্ছা তুমি গেলে যাও, এই বই আমি তোমাকে দিব না। জিনজিউ রেগে বলছিল, আমাকে রাগিও না, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তবে বাও তো ওই বই দিতে চাচ্ছিল না। জিনজিউ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বই রেখে দাও, এবং সে সেখান থেকে পালিয়ে যায়। বাও তার পিছু করতে করতে শহরের মধ্যে চলে আসে।
জিনজিউ একটা হোটেলের মধ্যে ঢুকে যায়, তবে গার্ডরা বাউকে সেই হোটেলে ঢুকতে দেয় না, কেননা সেখানে সাইনবোর্ডে লেখা ছিল সুন্দর মেয়েরা সেখানে ঢুকতে পারবে না। একটু পরে দেখা যায় জিনজিউ নিজের রুমে বসে চিন্তা করছিল চোর বাচ্চা বেঁচে গিয়েছে। তবে তখনই তার কাছে 3জন মেয়ে আসে। জিনজিউ তখন বলে যে সবচেয়ে সুন্দরজন থেকে যাও আর বাকি 2জন চলে যাও। সেখান থেকে একটি মেয়ে এসে জিনজিউয়ের পাশে বসে। তারপর জিনজিউকে বলছিল, কি ব্যাপার, মনে হচ্ছে আপনি অনেক টেনশনে আছেন। জিনজিউ তখন বলে, আর বলো না, একটা পাগল মহিলা আমাকে তাড়া করছে। তখন ওই মেয়েটি দাঁড়িয়ে গিয়ে বলে, পাগল মহিলা? জিনজিউ বলে, হ্যাঁ, আমাকে তাকে গল্প পড়ে শোনাতে হয়, তার সাথে খেলতে হয়, একদম পুরোই পাগল। তার সাথে থাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। তবে ওই মেয়েটি পেছনে দাঁড়িয়ে অনেক রাগ হচ্ছিল। জিনজিউ বলছিল, ওই মেয়েটি যদি আমাকে জোর করে নিয়েও যায়, তাও আমি তার সাথে একটা মৃত মানুষের মতো থাকবো। সে আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। ওই মেয়েটি আর সহ্য করতে পারে না, সে চিৎকার করে বলে, তুমি আমার সাথে কি এতই খারাপ ছিলে? এবং দেখা যায় ওইটা আর কেউ না, বরং বাও। জিনজিউ ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। বাও তখন কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। জিনজিউ ভাবছিল, কি ব্যাপার, কান্না কেন করলো? এরই মধ্যে সেখানে আরো 3টি মেয়ে হাতা খুন্তি ছুরি নিয়ে চলে আসে এবং বলে, তুমি ওর মন ভেঙে দিয়েছ। তারপর জিনজিউকে তাড়া করতে শুরু করে। জিনজিউ ওই মেয়েদের হাত থেকে পালিয়ে কোনোভাবে বাইরে আসে। তবে একটা রুমের পাশে এসে শুনতে পায় কেউ একজন বলছে, ওই মেয়েটিকে ধরতেই হবে, তুমি যাও ওই মেয়েটির উপর নজর রাখো। জিনজিউ তখন মনে হয় বাও হয়তো কোনো বিপদে আছে, এই লোকেরা হয়তো বাওকে নিয়ে কথা বলছে। তবে সে চিন্তা করে, বাও তো মার্শাল আর্টে খুবই ভালো, বাওয়ের আবার কে কি ক্ষতি করবে। তবে একটু পরেই দেখা যায় তার মাথার উপর 2টা বাও আসে, যার একটা বাও তাকে চিৎকার করে বলছিল, তুমি কি পুরুষ মানুষ? আমি একা একটা মেয়ে, আমাকে এইভাবে বিপদে ফেলে চলে গেলে, নিজেকে পুরুষ বলে দাবি করতে লজ্জা লাগে না? এবং অন্য পাশের একটা মেয়ে বলছিল, আমার খুব ঠান্ডা লাগছে, আমার খুব ক্ষুধা লাগছে, কেউ আমাকে সাহায্য করো। মানে জিনজিউর মধ্যে বাওকে নিয়ে টেনশন হচ্ছিল। জিনজিউ তখন চিৎকার দিয়ে বলে, আচ্ছা, আমি বাওয়ের কাছেই ফিরে যাব। এরপরে দেখা যায় সে যখন বাওয়ের কাছে যায়, বাও একটা জায়গায় মন খারাপ করে বসেছিল। জিনজিউ দৌড়ে গিয়ে বাওকে জড়িয়ে ধরে বলে, আমি সরি, আমি আর কখনো তোমাকে একা ফেলে যাব না, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব। তবে বাও তো হাসছিল। বাও তখন জিনজিউকে বলে, তুমি কি স্টুপিড, আমাকে বুলি করবে এমন সাহস কার আছে? জিনজিউ তখন বলে, আচ্ছা তাহলে তো তুমি ঠিকই আছো, আমি যাই। আর বাও বলছিল, যেও না। তখন একজন লোক জিনজিউর গলায় তলোয়ার ধরে বলে, আমাদের প্রিন্সেস বলেছে যেও না, তার মানে তুমি যেতে পারবে না। বাও তখন ওই লোককে বলে, ডার্ক গার্ড, ওকে ভয় পাইও না। জিনজিউ তখন জানতে পারে বাও উইডো কান্ট্রির প্রিন্সেস, সে পালিয়ে চলে এসেছিল এবং তার বাবা এই ডার্ক গার্ডকে দায়িত্ব দিয়েছিল তাকে ফিরিয়ে নিয়ে যেতে। জিনজিউ তখন চিন্তা করে, আরে প্রিন্সেসের সাথে তাকে প্যালেসে যেতে হবে এবং সে বাওকে গ্রিটিং করে বলে, প্রিন্সেস প্লিজ আমাকে আপনার সাথে প্যালেসে নিয়ে চলুন, আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই, আমার জন্মই হয়েছে আপনার জন্য এবং আমি মরতে চাই আপনার জন্য। এখন বাও তো জিনজিউকে পছন্দ করত। বাও মনে করছিল জিনজিউ তাকে প্রপোজ করছে। সে খুশি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি সত্যি আমার সাথে প্যালেসে যেতে চাও? জিনজিউ বলে যে সত্যি সে প্যালেসে যেতে চায়। বাও তখন জিনজিউকে প্যালেসে নিয়ে যেতে রাজি হয়ে যায় আর তারপরেই তাকে একটি হসপিটালের সামনে নিয়ে আসে। জিনজিউ অবাক হয়ে বলে, এখানে কেন? বাও বলে, তোমাকে যদি গার্ড হয়ে প্যালেসে যেতে হয় তাহলে তোমার পুরুষত্ব বিসর্জন দিয়ে যেতে হবে। প্যালেসের কোনো গার্ডদের পুরুষত্ব নেই, মানে প্যালেসে যত মহিলারা আছে তারা সুরক্ষিত থাকে। জিনজিউ তো এটা শুনে ভয় পেয়ে যায়। সে বলছিল, আমি এরকমটা করতে পারবো না, প্রিন্সেস প্লিজ আপনি আমার দিকটা একটু দেখুন। বাও তখন বলে, আমি রুলস কেন ভাঙবো? জিনজিউ তখন বলে, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সারা জীবন আপনার সাথেই থাকবো, আপনার সাথে খেলবো। এটা শুনে বাও বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিল। বাও ডার্ক গার্ডকে বলে দেয় যে জিনজিউর অপারেশন হয়ে গিয়েছে। তবে জিনজিউ যখন হেঁটে বের হচ্ছিল, ডার্ক গার্ড বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার অপারেশন হয়েছে। জিনজিউ তখন বলে, হয়েছে তো। ডার্ক গার্ড বলে, যাও যাও ভিতরে গিয়ে রেস্ট নাও। জিনজিউ তখন ডার্ক গার্ডের সামনে ভান করে অদ্ভুতভাবে হেঁটে ভিতরে আসে, মানে তার অপারেশন হয়েছে এটা বোঝানোর জন্য। এরপরে দেখা যায় ডার্ক গার্ড জিনজিউকে একটা বই দেয় যার মধ্যে অনেক রুলস লেখা ছিল, যেমনটা প্যালেসের যে কোনো রুলস ভাঙলেই মৃত্যু, মিথ্যা কথা বললে মৃত্যু, উল্টাপাল্টা কিছু করলে মৃত্যু। জিনজিউ তখন রেগে বলে, মৃত্যু ছাড়া কি আর কিছুই নেই? তখনই সে দেখতে পায় ডার্ক গার্ড একটা তলোয়ার ধার দিচ্ছে এবং সে বলে, তুমি কি সাইন করবে নাকি এখনই মরবে?
জিনজিউ তখন চিন্তা করে এখন মরার চেয়ে সাইন করে দেয়াই ভালো। এরপরে ডার্ক গার্ড সেখান থেকে বের হতে হতে জিনজিউকে বলে আগামীকালকে তোমাকে প্যালেসে নিয়ে যাওয়া হবে। জিনজিউকে বাওয়ের ইউনুস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিনজিউ তখন চিন্তা করছিল লিটল প্রিন্সেস, কালকেই আমি প্যালেসে চলে আসছি। পাস্টের একটা সিন থেকে আমরা দেখতে পাই অনেক বছর আগে যখন জিনজিউ ছোট ছিল তখন সে একটা ছোট্ট মেয়েকে কিছু আততায়ীর হাত থেকে বাঁচিয়েছিল। তার মানে জিনজিউ প্যালেসে যেতে চাচ্ছিল বাওয়ের জন্য না, বরং লিটল প্রিন্সেসকে খোঁজার জন্য। এরপরেই দেখা যায় বাও রেডি হচ্ছে প্যালেসে যাওয়ার জন্য। আর জিনজিউ সেখানে বসে ভাবছিল যে কোনোভাবে প্যালেসে গিয়ে তাকে আগে লিটল প্রিন্সেসকে খুঁজে বের করতে হবে। তবে বাও যখন দেখতে পায় জিনজিউ তার দিকে তাকিয়ে আছে, সে তখন বলে এদিকে এসো, আমাকে মেকআপ করিয়ে দাও। জিনজিউ বলে আমি তো মেকআপ করতে পারি না। বাও বলে তুমি কি নিজে বাধ্য হবে নাকি তোমাকে জোর করে বাধ্য করব। জিনজিউর তো আর কিছু করার থাকে না, সে তখন আসে বাওয়ের মেকআপ করিয়ে দিতে। জিনজিউ বাওকে জিজ্ঞাসা করে প্যালেসে বাও ছাড়াও আর কতজন প্রিন্সেস আছে। বাও তখন ঝাড়ি মেরে বলে কেন, তুমি কি অন্য প্রিন্সেসদের সার্ভ করতে চাও? এরপরে জিনজিউ বাওয়ের মেকআপ করতে শুরু করে। বেশ অনেক ইফোর্ট দেওয়ার পর সে বাওয়ের খুব সুন্দর মেকআপ করে দেয়, যেটা দেখে বাও তাকে জুতা নিয়ে তাড়া করতে থাকে। এরপরে দেখা যায় রাতের বেলা জিনজিউ বাইরে দাঁড়িয়েছিল। সে চিন্তা করছিল সেদিনের কথা যেদিন সে লিটল প্রিন্সেসকে বাঁচিয়েছিল। লিটল প্রিন্সেসকে তাড়া করা আততায়ীরা জিনজিউয়ের বাবাকে অনেক আহত করে ফেলে। জিনজিউয়ের বাবা মারা যাওয়ার সময় তাদের মেয়েডকে 2টা ওষুধ দিয়ে বলে ওই প্রিন্সেসকে একটা এবং জিনজিউকে একটা খাইয়ে দিতে, আর সেখানে মারা যায়। তবে ওই মেয়েড ছিল কানে কালা, সে ঠিক মতো শুনতে পেত না। তখন সে না বুঝে দুইজনকে উল্টাপাল্টা ওষুধ দিয়ে দেয়, মানে যেটা প্রিন্সেসকে দেওয়ার কথা ছিল সেটা দেয় জিনজিউকে, আর যেটা জিনজিউকে দেওয়ার কথা ছিল সেটা দেয় প্রিন্সেসকে। একটু পরে দেখা যায় ওই মেয়েড কেউ একজন মেরে দিয়েছে। তখন ওই মেয়েড জিনজিউকে বলে যায় আমি আসলে কানে ঠিকভাবে শুনি না, আমি তোমাদের ভুল ওষুধ দিয়ে দিয়েছি, যে কারণে প্রিন্সেসের মধ্যে কোল্ড টক্সিন ঢুকে গিয়েছে এবং জিনজিউয়ের মধ্যে ওয়েস্টউড টক্সিন। আমরা তো আগেই জেনেছিলাম জিনজিউয়ের মধ্যে টক্সিন আছে। এবং ওই মেয়েড জিনজিউকে বলে যায় প্রিন্সেসকে বাঁচাতে। পরদিন জিনজিউ আর বাও প্যালেসে যায়। একজন মেয়েড দৌড়ে এসে বলে প্রিন্সেস আপনি ফিরে এসেছেন। তবে রাজা তো এখন প্যালেসে নেই, সে একটু বাইরে গিয়েছে। জিনজিউ তখন দূরে কিছু প্রিন্সেসকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তখন বাওকে বলে চলো আমরা লুকোচুরি খেলি। আর বাও বাচ্চাদের মতো খেলাধুলা খুব পছন্দ করত। সে তখন খেলতে রাজি হয়ে যায়। বাওকে চোখ বন্ধ করে 100 পর্যন্ত গুনতে বলে এবং জিনজিউ যায় লুকাতে। বাও যখন চোখ বন্ধ করে গুনছিল, জিনজিউ তখন লুকিয়ে চলে যায় লেক পারে। বাও তো এদিকে গুনছিল আর জিনজিউ উকি মেরে দেখছিল সব প্রিন্সেসদের। তবে প্রিন্সেসরা উল্টো দিকে ঘুরে থাকায় সে দেখতে পাচ্ছিল না। তখন সে ওই প্রিন্সেসদের সামনে গিয়ে তাদেরকে গ্রিটিং করে। তবে একদম শেষে যে প্রিন্সেসকে দেখতে পায় তাকে দেখে তো জিনজিউ মুগ্ধ হয়ে যায়। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায়। আর সে খেয়াল করে ওই প্রিন্সেস গরমের মধ্যেও শীতের কাপড় পরে আছে। তখন সে মনে মনে ভাবতে থাকে এটাই লিটল প্রিন্সেস। তবে তখনই বাও এসে জিনজিউয়ের কান ধরে তুলে বলে তুমি এখানে কি করছো? এর মধ্যে মেয়েড খবর দেয় রাজা চলে এসেছে। রাজা সেখানে এসে বাওকে দেখে তো খুশি হয়ে যায়। রাজা বাওকে খুবই ভালোবাসতো। সেখানে বাওয়ের সৎ মাও উপস্থিত ছিল, যে ছিল অন্য প্রিন্সেসের মা। সে বলছিল মা না থাকলে আসলে এভাবেই বাচ্চারা বিগড়ে যায়। বাওকে সে তেমন একটা পছন্দ করতো না। রাজা তখন বলে আচ্ছা আচ্ছা হয়েছে, চলো এবার ভিতরে যাওয়া যাক। তবে তখনই জিনজিউ চিৎকার করে বলে তেলাপোকা। আর বাও তখন দৌড়ে এসে পা দিয়ে ওই তেলাপোকাটাকে মেরে ফেলে। তখনই অন্য প্রিন্সেস হাততালি দিয়ে বলতে থাকে আপু তুমি তো গ্রেট। জিনজিউয়ের পাস্টের একটি সিন মনে পড়ে যায়। লিটল প্রিন্সেসের সামনে সে যখন একটা তেলাপোকাকে মেরে ফেলেছিল, সে এভাবেই খুশি হয়ে হাততালি দিয়ে বলেছিল ভাইয়া তুমি তো গ্রেট। এবার জিনজিউ নিশ্চিত হয়ে যায় এটাই লিটল প্রিন্সেস। লিটল প্রিন্সেসের নাম ছিল বেন। পরবর্তী সিনে দেখা যায় বেন যখন আসছিল তখনই সে বাওয়ের ঘর থেকে কথার আওয়াজ শুনতে পায়, যেখানে বাও জিনজিউকে বলছিল আমি তোমার বাচ্চার মা হতে চলেছি আর তুমি এখন আমার বোনের দিকে নজর দিচ্ছ। এটা শুনেই তো বেন অবাক হয়ে যায়। সে দ্রুত ঘরে চলে আসে এবং চিন্তা করতে থাকে বাও ইউনিচের বাচ্চার মা হতে চলেছে। আমি কখনোই আমার পরিবারের এমন অসম্মান হতে দিব না। আমি যে কোনোভাবে ওই বাচ্চাকে মেরে ফেলবো। তবে বাওয়ের ঘরে দেখা যায় সে আসলে জিনজিউর সাথে একটা ড্রামা প্লে করছিল। বাও তো গল্প পড়ে সেই গল্পের মতো অভিনয় করতে ভালোবাসে, আর তারা সেটাই করছিল। বাও তখন টেবিলের উপর মাথা রেখে বলে সে টায়ার্ড হয়ে পড়েছে।
জিনজিও টেবিলের উপর মাথা রেখে তাকে দেখছিল। বাওয়ের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল তার জিনজিওকে কতটা ভালো লাগে। পরবর্তী সিনে দেখা যায় বেন বাওয়ের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে, আর সে মনে মনে ভাবছিল এটার মধ্যে অ্যাবর্শনের ওষুধ দেয়া আছে। আমি কোনোভাবেই তোমাকে এত সাফার করতে দিব না। বেন কিন্তু বাওয়ের ভালোর জন্যই এমনটা করছিল। সে বাওকে নিজের বড় বোনের মতোই ভালোবাসতো। তবে জিনজিও ভাবছিল এই কেকগুলো হয়তো বেন তার জন্য বানিয়ে নিয়ে এসেছে। বেন তাকে চিনতে পেরেছে। সে তখন ওই কেকগুলো খেতে চাচ্ছিল। বেন তাকে খেতে দিতে চাচ্ছিল না, আর বাও বলছিল খাও। বাও যেহেতু জিনজিওকে ভালোবাসে আর জিনজিও কেক খেতে চাচ্ছে, বাও তখন জোর করে জিনজিওকে কেক খেতে বলে। জিনজিও তো গোগ্রাসে সেই কেকগুলো খেয়ে নেয়। আর বেন বিরক্ত হয়ে জিনজিওকে দেখছিল, মনে মনে ভাবছিল এই বন্য লোকটাকে আগে তাড়াতে হবে। এদিকে জিনজিও তো মহা খুশি। সে ভাবছিল বেন তাকে চিনতে পেরেছে এবং বেন তাকে ভালোবাসে। এরপরে বেন যখন সেখান থেকে বের হয়ে আসছিল, জিনজিও দৌড়ে তার কাছে আসে। জিনজিও বেনের সাথে একটু কথা বলতে চায়। বেন তখন জিনজিওকে বলে এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলা নিরাপদ না, এবং সে জিনজিওকে একটা পরিত্যক্ত প্যালেসে ডাকে কথা বলার জন্য। তবে দূর থেকে এই বিষয়টা বাও শুনছিল। জিনজিও তো সেই পরিত্যক্ত প্যালেসে চলে আসে বেনের সাথে দেখা করতে। তবে বেন জিনজিওকে দেখে কান্না শুরু করে। সে বলছিল সেখানে একটা কুয়োতে তার হেয়ার ক্লিপ পড়ে গিয়েছে, যেটা ছিল তার খুবই পছন্দের। বেনের কান্না দেখে জিনজিও বলে আমি তোমাকে অন্যদিন ওই ক্লিপটা তুলে দিব। তবে বেন বলে না, আমার এখনই তুলে দিতে হবে। জিনজিও বাধ্য হয়ে ওই কুয়োর উপরে দাঁড়ায় বেনের ক্লিপটা তুলে আনার জন্য। বাও দৌড়ে এসে জিনজিওকে ওই কুয়োতে ঝাঁপ দেওয়া থেকে আটকাচ্ছিল, আর বেন তাকে টানছিল আর বলছিল আরে আমি তো তোমাকেই বাঁচাচ্ছি, ওকে মরতে দাও তাহলে তুমি বেঁচে যাবে। বাও তো আর জিনজিওকে মরতে দিবে না, এবং এই টানাটানির মধ্যে বাও আর জিনজিও দুজনে কুয়োর মধ্যে পড়ে যায়। তবে ওই কুয়োটা ছিল শুকনো। নিচে পড়ে বাও তো অনেক ব্যথা পায়। জিনজিও তাকে ধরতে আসলে বলে আমি জানতাম না প্যালেসে এসে তোমার চরিত্রে এমন দোষ দেখা দিবে। তুমি কিছুদিন পর বেনের সাথে থাকতে শুরু করবে। তার থেকে ভালো হয় না আমি এখনই এখানে তোমাকে মেরে ফেলি। এটা বলে একটা ইট তোলে। তবে এরই মধ্যে বাওয়ের অসুস্থ লাগতে শুরু করে। তার প্রচন্ড ঠান্ডা লাগছিল। জিনজিও ভাবে বাও হয়তো নাটক করছে। তবে বাও সেখানে অজ্ঞান হয়ে যায়। বাওকে অজ্ঞান হয়ে যেতে দেখেও জিনজিও ভাবছিল বাও নাটক করছে। এদিকে বেন দৌড়ে এসে মেয়েদের বলছিল দ্রুত সৈন্যদের ডাকো, বাও কুয়োর মধ্যে পড়ে গিয়েছে, তাকে বাঁচাতে হবে। এরই মধ্যে সেখানে বেনের মা আসে। বেনের মা যখন জানতে পারে বেন বাওকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, সে খুশি হয়ে বলে বাহ, অনেক ভালো কাজ করেছো। বেন তখন তার মাকে বলে আরে বাও প্রেগনেন্ট, তার পেটে ইউনুসের বাচ্চা। আমি তো তাকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু সে মাঝপথে সে নিজের বিপদ ডেকে এনেছে। আর এসব শুনে তো বেনের মা আরো বেশি খুশি হচ্ছিল। তবে বেন বলে এগুলো পরে বলা যাবে, আগে চলো বাওকে তুলতে হবে। এরপরে দেখা যায় বাও আর জিনজিওকে তুলে রাজার সামনে হাজির করা হয়েছে। রাজাকে তো বলা হয়েছে বাওয়ের পেটে বাচ্চা। এই কারণে রাজা বাও বা জিনজিও কারো কথাই শোনে না। সে তো ভাবছিল জিনজিও বাওয়ের সাথে উল্টাপাল্টা করেছে। বাও তার বাবাকে বলছিল জিনজিও তাকে বাঁচিয়েছে। পাস্টের একটা সিন থেকে দেখতে পাই কুয়োর মধ্যে যখন বাও অসুস্থ হয়ে পড়েছিল, জিনজিও বাওকে দেখে বুঝতে পারে এটা তো কোল্ড টক্সিন। তখন সে নিশ্চিত হয়ে যায় সে আসলে যাকে লিটল প্রিন্সেস ভাবছিল সে লিটল প্রিন্সেস ছিলই না, বরং বাওই লিটল প্রিন্সেস ছিল। তখন জিনজিও দ্রুত নিজের হাত কেটে রক্ত দিয়ে বাওকে বাঁচিয়েছে। তবে এটা শুনে বাওয়ের বাবা আরো রেগে যায়, কেননা জিনজিওর বাবার ভুলের কারণেই তো বাওয়ের মধ্যে সেই কোল্ড টক্সিন এসেছিল। তাই সে জিনজিওকে কারাগারে আটকে রাখতে বলে। বাও অনেক তর্ক করেও লাভ হয় না। এরপরেই দেখা যায় রাজা কারাগারে আসে জিনজিওর সাথে দেখা করতে, এবং সে জিনজিওকে বলে তুমি জিন ভাইয়ের ছেলে তাই না। জিনজিও ভাবছিল রাজা হয়তো তার বাবাকে চেনে। সে খুশি হয়ে বলে তার বাবার নামে জিনবা। রাজা তখন রেগে গিয়ে বলে তোমার বাবার ভুলের কারণে আমার মেয়ের এই অবস্থা, এখন তোমার জীবন নিয়ে আমি সেটার প্রতিশোধ নিব। জিনজিও তখন নিজের হাত দেখিয়ে বলে আমি নিজের হাত কেটে প্রিন্সেসকে বাঁচিয়েছি। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে প্রিন্সেসের জন্য অ্যান্টিডোট কিভাবে বানাবেন? সেই অ্যান্টিডোট তো আমার শরীরে। এটা শুনে রাজা একটু থমকে যায়। এখন তো সে জিনজিওকে মারতে পারবে না। এরপরে গার্ডকে দিয়ে তাকে এক বাটি স্যুপ, সাথে ছুরি আর কিছু কাপড় দিয়ে দেয়। তার মানে সে এখন জিনজিওর ব্লাড নিয়ে বাওয়ের চিকিৎসা করবে। এরপরে দেখা যায় রাজা বাওকে এক বাটি ওষুধ দিয়ে বলে এটা তোমার কোল্ড টক্সিনের জন্য অনেক ভালো হবে। বাও তার বাবাকে জিজ্ঞাসা করছিল জিনজিও কোথায়। তার বাবা তখন বলে জিনজিওকে প্যালেস থেকে বের করে দেওয়া হয়েছে।
এবং বাউকে ওষুধটা দিয়ে বলে আগে তুমি ওষুধ খাও। বাউ তখন ওষুধের ঘ্রাণ নিয়ে বলে কেমন যেন রক্তের মতো গন্ধ। রাজা তখন বলে ডাক্তার এটার মধ্যে কিছু একটা মিশিয়েছে, এই কারণে হয়তো এমন লাগছে। তবে বাউ ওষুধটা খেতে খেতে চিন্তা করে জিনজিউকে কখনোই বাবা প্যালেস থেকে বের করেনি, সেই প্যালেসেই আছে। পরবর্তীতে দেখা যায় বাউ সৈনিকের ছদ্মবেশ নিয়ে জিনজিউর সাথে দেখা করতে যায়। সে জিনজিউর কাছে এসে বলছিল আমি জানতাম বাবা তোমাকে প্যালেস থেকে বের করেনি। সে জিনজিউকে মুক্ত করার চেষ্টা করছিল, তবে জিনজিউ বলছিল সে মুক্ত হতে চায় না। জিনজিউ অনেক ইমোশন নিয়ে বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি লিটল প্রিন্সেস, আমি অনেকদিন ধরে তোমাকে খুঁজছি। বাউয়েরও তো জিনজিউর কথা মনে ছিল, সেও ইমোশনাল হয়ে যায় এবং জিনজিউ তখন অনেক এক্সাইটমেন্ট নিয়ে তার গ্রামের নামটা বলে। বাউ তখন বলে আমি তো ভেবেছিলাম আমি আর কখনোই তোমাকে দেখতে পাবো না। আর সে জিনজিউকে মুক্ত করে দিতে চাচ্ছিল, তবে জিনজিউ বলছিল সে যাবে না। জিনজিউ তখন চিৎকার করতে শুরু করে, সে চিৎকার করে গার্ডদের ডাকছিল, বলছিল কেউ একজন জেল ভাঙছে। বাউ তখন ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। জিনজিউ তখন মুচকে হেসে বলে স্টুপিড, আমি চলে গেলে তোমাকে কে বাঁচাবে। এরপরে দেখা যায় বাউ চলে যায় বেনের কাছে, সে বেনকে বলে তাকে সাহায্য করতে। বেন তখন বলে তুমি নিজেই তো পারো। তবে বাউ বলে জিনজিউ পালাতে চাচ্ছে না, এই কারণে একটা ট্রিক্স করতে হবে। বেন তো প্রথমে রাজি হচ্ছিল না, তবে বাউ বলে আমি তোমার কাছে কে। বেন তখন হেসে দিয়ে বলে তুমি আমার কাছে সুইট ইম্পেরিয়ার সিস্টার। বাউ আবারও বলে তাহলে তুমি আমার কে। বেন বাউকে জড়িয়ে ধরে বলে আমি তোমার সুইট সিস্টার। বাউ তখন বলে তাহলে তুমি আমাকে সাহায্য করো। এবার বেন রাজি না হয় আর কোথায় যাবে। এরপরে দেখা যায় জিনজিউকে খাবার দেওয়া হয়েছে। স্যুপ দেখে জিনজিউ চিৎকার করে বলে যে আমাকে প্রত্যেকদিন ব্লাড ডোনেট করতে হয়, এই স্যুপ দিলে আমার হবে। কিন্তু কি আর করার, সে ওই স্যুপটাই খেতে থাকে। তবে স্যুপ খেতে খেতে হঠাৎ করে জিনজিউ সেখানে অজ্ঞান হয়ে যায়। একটু পরে দেখা যায় বেন জিনজিউকে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল শুকরের মতো ভারী হয়েছে। জিনজিউকে আসলে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। জিনজিউ ঘোরের মধ্যে বলছিল আমি তো তোমাকে লিটল প্রিন্সেস ভেবেছিলাম, এই গরমের মধ্যে শীতের কাপড় কে পরে। বেন তখন বলে স্টুপিড, তুমি বুঝবে এটাই ট্রেন্ড স্টাইল। এরপরে দেখা যায় বেন জিনজিউকে জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে। জিনজিউ যখন জ্ঞান ফেরে তখন সে বেনকে রিকোয়েস্ট করতে থাকে তাকে প্যালেসে ফিরিয়ে নিয়ে যেতে। তবে বেন বলে আমি বাউকে কথা দিয়েছি তোমাকে মুক্ত করে দিব, আর আমি আমার কথার খেলাপ করতে পারবো না। জিনজিউ রিকোয়েস্ট করছিল আর বলছিল আমি যদি না থাকি তাহলে বাউ বাঁচবে না। বেনেরও অনেক খারাপ লাগছিল। সে যখন চলে যেতে চাচ্ছিল জিনজিউ বেনকে টেনে ধরে, সে বারবার বলতে থাকে তাকে প্যালেসে নিয়ে যেতে। তবে বেন বলে বাবা আমাকে বলে দিয়েছে তার যাই হোক না কেন তুমি ভালোভাবে বেঁচে থেকো। আর বেন সেখান থেকে চলে আসে। জিনজিউয়ের তখন অনেক মন খারাপ হয় এবং সে বলতে থাকে তুমি না থাকলে আমি বেঁচে থেকে কি করব। এদিকে বাউ বেনের ঘরে বসে বসে বেনের অপেক্ষা করছিল। তখনই সে শুনতে পায় বেনের মা আসছে। সে দ্রুত গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তবে বেনের মা এসে কম্বল তুলে দেখে সেখানে বেন নেই, বরং বাউ আছে। একটু পরেই বেন দৌড়ে এসে বলে সিস্টার আমি কাজটা করে ফেলেছি। তবে সে দেখতে পায় সেখানে তার মা বসে আছে। বেন তখন বাউকে ইশারা করে তার মা সবকিছু জেনে গিয়েছে কিনা। বাউ বলে সে সবকিছু জেনে গিয়েছে। যাকগে তুমি বলো জিনজিউ কোথায়। বেন তখন হেসে দিয়ে বলে আমি জিনজিউকে মুক্ত করে দিয়ে এসেছি। বেনের মা তো প্রচন্ড রাগ দেখাচ্ছিল বেনের উপরে, কেননা রাজা এটা জানতে পারলে তো একদম শেষ করে ফেলবে। এরপরে দেখা যায় রাজা বেনের উপর অনেক চিল্লাচিল্লি করছিল জিনজিউকে ছাড়িয়ে দেওয়ার জন্য। তবে বাউ বলে বেনকে কোনো শাস্তি দেওয়ার আগে তাকে শাস্তি দিতে হবে, কেননা বেন তার অনুরোধেই এটা করেছে। রাজা বাউর উপর অনেক রেগে যাচ্ছিল এবং বলছিল তার বাবা জিনবার ভুলের কারণেই তোমার জীবন এখন বিপন্ন। এই কোল্ড টক্সিন তাদের কারণেই এসেছে, তাই তার জীবনও যদি চলে যায় তাও তার উচিত তোমাকে সারিয়ে তোলা। রাজা রেগে গার্ডদের বলছিল বাউকে নিয়ে তার ঘরে আটকে দিতে। এরপরে দেখা যায় জিনজিউ নিজে থেকে রাজার কাছে চলে এসেছে। রাজা অবাক হয়ে বলছে তুমি তো পালানোর সুযোগ পেয়েছিলে, তাহলে তুমি কেন ফিরে আসলে। জিনজিউ তখন বলে বাউ যদি বেঁচে না থাকে তাহলে আমারও বেঁচে থাকার কোনো মানেই হয় না। রাজা এবার অনেক ইমোশনাল হয়ে যায়। সে তখন বলে তোমার ব্লাড দিয়ে শুধুমাত্র তুমি তার রোগটা কিছুদিনের জন্য কমিয়ে দিতে পারো, কিন্তু সারিয়ে তো দিতে পারবে না। তাই শুধু শুধু নিজের জীবন বিপন্ন না করে নিজের মতো ভালো থাকো। তবে জিনজিউ বলে সে বাউয়ের জন্য তার জীবন দিতেও প্রস্তুত। রাজা এবার ইমোশনাল হয়ে বলে বাউকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। সামনেই বাউয়ের জন্মদিন, তুমি এই কটা দিন বাউকে কি একটু খুশি রাখতে পারবে। সিন কাট হয়, দেখা যায় বাউ মন খারাপ করে বসেছিল।
তখনই তার কাছে জিনজিউ আসে। তবে জিনজিউকে দেখে বাও রাগ করে মুখ ঘুরিয়ে নেয়। জিনজিউ তো বুঝতে পারে বাওয়ের অভিমান হয়েছে। সে বাওকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিনজিউ বলে, আমি তোমার জন্য ফিরে এসেছি। সামনেই তোমার জন্মদিন। এই একটা মাত্র জন্মদিন আমি তোমার সাথে থাকার সুযোগ পাচ্ছি। আমি তো এই সুযোগটা হারাতে পারবো না। বাও তখন বলে, আমার গিফট কোথায়? জিনজিউ বলে, আমি নিজেই তো তোমার গিফট। আর বাও তখন জিনজিউকে শাস্তি হিসেবে একটা কিস করে। এমন শাস্তি তো প্রত্যেকটা ছেলেই চায়। পরবর্তী সিনে দেখা যায় রাজা বাওকে নিয়ে লেকের পাড়ে আসে। সে বলছিল চায়না থেকে চায়নার প্রিন্স আদাফান এসেছে। তখনই তারা দেখতে পায় একটা ছেলে ব্যাঙ দেখে মাটিতে ভয়ে গড়াগড়ি খাচ্ছে। জিনজিউ দৌড়ে গিয়ে ওই ছেলেটিকে তোলে। ওই ছিল চীনা প্রিন্স আদাফান। রাজা তখন বাওকে বলে, সে শুধু চীন থেকে এসেছে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আদাফান তখন বলে তাদের সেখানকার ডাক্তার বাওয়ের রোগের চিকিৎসার জন্য ওষুধ বের করে ফেলেছে। সে বাওকে ওই ওষুধটা দিতে চায়। রাজা তো এটা শুনে খুশি হয়ে যায়। রাজা হাত বাড়িয়ে আদাফানকে বলে, কই গিফট কই? আদাফান তখন বলে, আমি নিজেই তো একটা গিফট। এটা শুনে জিনজিউ বাওয়ের কানে কানে বলে, মনে হচ্ছে তো একটা ভার। বাও এটা শুনে হেসে ফেলে। পরবর্তীতে দেখা যায় আদাফান রাজাকে বলছে, আমাদের দুইটা দেশের মধ্যে শান্তি বজায় রাখতে একটা বিবাহ সম্পর্ক করাই যায়। এতে করে বন্ধুত্ব আরো গাঢ় হবে। রাজা তো বুঝতেই পারে আদাফান বাওকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। তবে বাও মনে মনে চিন্তা করছিল, আমি মারা গিয়ে বাবা আর জিনজিউকে কষ্ট দেওয়ার থেকে ভালো হয় চীনা প্রিন্সকে বিয়ে করে সুস্থ থাকি। এবং বাও আদাফানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। রাজা তখন বলে, তুমি যদি বাওকে সারাতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। জিনজিউ এবার সামনে এসে বলে সেও বাওকে সারানোর চেষ্টা করে দেখতে চায়। সে যদি বাওকে সারাতে পারে তাহলে সে বাওকে বিয়ে করতে চায়। রাজা তখন বলে, বাওয়ের 20তম জন্মদিন সামনেই। তোমাদের মধ্যে যে বাওকে সারাতে পারবে তার সাথে বিয়ে দেওয়া হবে। এরপরেই দেখা যায় আদাফান বাওয়ের জন্য খাবার নিয়ে এসেছে। তবে জিনজিউ তো সেই খাবার বাওকে দিতে দিবে না। সে চেক করার নাম করে ইচ্ছা করে খাবারটা ফেলে দেয়। আদাফান যখন রেগে যাচ্ছিল তখন সে গার্ডদের ডেকে আদাফানকে বের করে দেয়। গার্ডরা আদাফানকে একটা জঙ্গলের কাছে রেখে আসে। আদাফান তো চিৎকার করছিল। তখনই তার সামনে আসে বেন। বেন জিজ্ঞাসা করে, আপনি এভাবে চিৎকার করছেন কেন? তবে বেনকে দেখে তো আদাফান প্রথম দেখায় ক্রাশ খেয়ে যায়। সে বলছিল, আরে এটা কি কোনো পরী? এদিকে জিনজিউ আর বাও একটা জায়গায় বসে চাঁদ দেখছিল। জিনজিউ তখন বাওকে বলে, তুমি কি সত্যি আদাফানকে বিয়ে করতে চাও? বাও তখন বলে, তোমার এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তবে জিনজিউ বলছিল সে অবশ্যই প্রতিযোগিতায় অংশ নিবে। বাও বলছিল, আমার কাছে আর বেশি সময় নেই। তবে তোমার কাছে অনেক সময় পড়ে আছে। তুমি কেন শুধু শুধু নিজের জীবনে বিপদ ডেকে আনছো? জিনজিউ তখন বাবের হাত ধরে বলে, তোমার সাথে আমি যে কয়দিন আছি এই কয়দিনই আমার জীবন। তোমাকে ছাড়া আমি 80 বছর বেঁচে থাকতে চাই না। তোমার সাথে 20 বছর বেঁচে থাকলে সেটাই আমার জন্য অনেক। এটা শুনে বাও তো ইমোশনাল হয়ে যায়। সে তখন জিনজিউকে একটা চুমু খায়। এরপরে দেখা যায় জিনজিউ অনেক অনেক খাবার খাচ্ছিল, যেগুলো খেলে রক্ত বাড়ে। বাও তখন বলে, তুমি এত খাবার কেন খাচ্ছ? জিনজিউ তখন বলে যে আমার শরীর থেকে তো অনেকগুলো রক্ত বের করতে হবে, যাতে কম না পড়ে, এই কারণে যেসব খাবারের রক্ত হয় আমি সেসব খাবার খাচ্ছি। এরপরেই আসে বাওয়ের জন্মদিন। আদাফান একটা ওষুধ দেখিয়ে রাজাকে বলে এটা তাদের ডাক্তার বানিয়ে পাঠিয়েছে, এটা খেলেই বাওয়ের রোগ ঠিক হয়ে যাবে। বাও সেই ওষুধটা খায় এবং ডাক্তার তাকে চেক করে। তখন ডাক্তার বলে যে কোলটক্সিন অনেকটাই কমে গিয়েছে। জিনজিউয়ের তো হার্টবিট বেড়ে যায়। আদাফান কি তাহলে এবার বাওকে বিয়ে করতে চাইবে? তবে আদাফান বলে যে আমি বিয়ে করতে চাই এবং সে বেনের দিকে তাকায়। কিন্তু এরই মধ্যে বাও অসুস্থ হয়ে পড়ে। বাওয়ের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। জিনজিউ দ্রুত বাওকে কোলে নিয়ে ভিতরে আসে। বাওয়ের জ্ঞান ছিল না। জিনজিউ তখন দ্রুত তার হাত কেটে বাওকে রক্ত খাওয়াতে শুরু করে। পরবর্তী সিনে দেখা যায় রাজা বাওয়ের পাশে বসে আছে। সে এখন কিছুটা বিপদমুক্ত। তবে বাও চোখ খুলে জিজ্ঞাসা করে জিনজিউ কোথায়। রাজা তখন বলে, তোমার মনে কি শুধু জিনজিউই আছে? তুমি তো জিনজিউকে ছাড়া কিচ্ছু বোঝো না। ওই যে পাশেই আছে তোমার জিনজিউ। দেখা যায় বাওয়ের পাশেই জিনজিউকে শুয়ে রাখা হয়েছিল। বাও তখন খুশি হয়ে জিনজিউয়ের হাত ধরে। রাজা মনে মনে চিন্তা করে, আমার মেয়েটা আর কয়দিনই বা বাঁচবে। সে যদি জিনজিউর সাথে খুশি থাকে তাহলে থাকুক। সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় বাও জিনজিউকে তার ব্যাগটা দিয়ে বলে, চলো আমরা পালিয়ে যাই। জিনজিউ তখন বলে, রাজা তো ঠিকই খুঁজে বের করে ফেলবে, আর তখন আমাদের বিপদ হবে। বাও বলে যে বাবা বুঝতে পেরেছে আমি তোমার সাথে ভালো থাকবো।
তাই সে আমাকে তোমার সাথে পালাতে দিবে। জিনজিউ তখন বলে ঠিক আছে, তাহলে আমরা পালাই, চলো। এদিকে সিঁড়িতে বসে বেন আদাফানের উপর রাগ দেখাচ্ছিল। সে তার বোনকে উল্টাপাল্টা ওষুধ দিয়েছে। তবে আদাফান বলে এতে তার দোষ কি? সে তো আর ইচ্ছা করে বাউয়ের ক্ষতি করতে চায়নি। এরই মধ্যে বাউ পালাতে পালাতে সেখানে চলে আসে এবং দুই বোন মুখোমুখি হয়ে একসাথে বেন বলে ওঠে তুমি পালাচ্ছ, আর বাউ বলে ওঠে তুমি গোপনে একটা ছেলের সাথে দেখা করছো। এরপরে জিনজিউ বলে কই, এখানে তো কেউ নেই, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। আদাফানও বলে কি বলো বেন, এখানে তো কেউই নেই, তুমি কার সাথে কথা বলছো? মানে দুইজনে জাস্ট ভান করছিল যে কেউ কারো অন্যায় দেখেনি, কেননা দুইজনেই তো উল্টাপাল্টা করছিল। তবে বেন বাউয়ের দিকে মন খারাপ করে তাকিয়ে বলে ভালো থেকো। এরপর বাউ জিনজিউয়ের সাথে নিজের রাস্তায় চলে যায়। তবে হঠাৎই তাদের সামনে চলে আসে ডার্ক গার্ড। বাউ জিনজিউয়ের সামনে দাঁড়িয়ে বলে ওকে আঘাত করো না। তবে ডার্ক গার্ড বলে প্রিন্সেসকে ভালো রেখো। বাউ তো খুশি হয়ে যায় এবং দেয়ালে একটা ছিদ্র খুঁজতে থাকে। ওইখানে একটা ছিদ্র ছিল যেটা দিয়ে বাউ পালাতো। তবে সে বুঝতে পারছিল না ছিদ্রটা কে বন্ধ করে দিল। তখনই দেখা যায় অন্ধকারের মধ্যে থেকে তার বাবা বের হয়ে আসে। তার বাবা হেঁটে এসে একটা মই তাদের সামনে ফেলে রেখে চলে যায়। বাউ তো খুশি হয়ে যায় যে তার বাবা অনুমতি দিয়ে দিয়েছে তাদের পালানোর জন্য। এরপরে বাউ আর জিনজিউ সেখান থেকে পালিয়ে যায়। জিনজিউ তো বাউকে খুবই ভালোবাসতো। বাউ আর জিনজিউ নিজেদের মধ্যে বেশ খুশি ছিল। এরপর অনেকগুলো দিন কেটে যায়। দেখা যায় জিনজিউ বাউকে গল্প পড়ে শোনাচ্ছিল। তবে রাজা, বেন আর আদাফান তিনজনে এসেছিল বাউয়ের সাথে দেখা করতে। বেন তখন বলে বাবা, বাউকে দেখে কেমন অদ্ভুত লাগছে না? রাজা তখন বলে হ্যাঁ, মনে হচ্ছে সে একটু মোটা হয়েছে। এরপরেই বেন চিৎকার করে বাউকে ডেকে দৌড় দেয়। বাউ তো বেনকে দেখে খুশি হয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তবে জিনজিউ বেনকে ছাড়িয়ে দিয়ে বলে অনেক হয়েছে, তুমি ওকে আর চাপাচাপি করো না। বেন তখন বলে চাপাচাপি করবো না মানে? তখনই তারা বুঝতে পারে বাউ তো আসলে প্রেগনেন্ট, যেটা দেখে বেন অনেক খুশি হয়ে যায় এবং বলে সে তাকে লিটল বাউ বলে ডাকবে। তবে জিনজিউ বলে বাচ্চার নাম সে নিজের নামের সাথে মিলিয়ে রাখবে এবং এটা নিয়ে শালিদুলা ভাইয়ের মধ্যে বেশ একটা ঝামেলা হয়। তবে বাউ তাদের থামিয়ে দিয়ে বলে আমি ওকে লিটল ড্রাগন বলে ডাকবো। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই সুন্দর ড্রামাটার এন্ডিং হয়ে যায়। কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। শুরুতেই আমি তোমাদের যে বিজ্ঞাপনটি দেখিয়েছিলাম সেখানে যদি তোমরা সাইন আপ করো সম্পূর্ণ নিজ দায়িত্বে করবে, কাউকে প্ররোচনা দেওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য বিজ্ঞাপনটি করা হয়নি। আল্লাহ হাফেজ।